ফিলিস্তিনের সামনে জয়ের হাতছানি, সেনা নেতানিয়াহু চরম বিরোধী, কি বন্ধ হবে যুদ্ধ? পুলিশ থেকে আসামি, পরে ধর্মগুরু কে সে যার জন্য প্রাণ গেল শতাধিক মানুষের? প্রায় ৭৮ বছর পর জাপানে আবারও আমেরিকার বর্বরতা, ক্ষোভে ফুঁসে উঠল টোকিও। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গাজা যুদ্ধ বন্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে চরম বিবাদে জড়িয়ে পড়েছে খোদ দেশটির সামরিক বাহিনী। অস্ত্র ও সেনার অভাবে এখনই যুদ্ধ বন্ধ চান ইসরায়েল সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা, কিন্তু ক্ষমতালোভী একগুঁয়ে নেতানিয়াহু তাতে রাজি না হওয়ায় দুপক্ষের বিরোধ এখন তুঙ্গে। এমন অবস্থায় ইসরায়েলি জেনারেলরা বেঁকে বসলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে নেতানিয়াহুর জন্য। আর এই বিরোধে ইসরায়েলের হার ও ফিলিস্তিনের জয় দেখছেন বিশ্লেষকরা। বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। শেষ হয়ে আসছে গোলাবারুদ, কমছে সামরিক বাহিনীর শক্তি। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ লড়ছে ইসরায়েল। একদিকে গাজার যোদ্ধাদের প্রতিরোধ, অন্যদিকে লেবানন সীমান্তে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হুমকি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সাধারণ নাগরিকদের উপর নির্ভর করে তৈরি সামরিক বাহিনী। তাই ইসরায়েলের শীর্ষ জেনারেলরা চান অচিরেই গাজায় শুরু হোক যুদ্ধবিরতি। গত বছর অক্টোবরে গাজার প্রতিরোধ যোদ্ধাদের দমন ও ইসরায়েলে হামলার প্রতিশোধ নিতে সর্বাত্মক অভিযান শুরু করেছিলেন নেতানিয়াহু, কিন্তু দীর্ঘ যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত ছিল না তার বাহিনী। কোনো পূর্ব পরিকল্পনা না থাকায় এখন খুচরা যন্ত্রাংশ, যুদ্ধাস্ত্র, এমনকি সৈন্যের ঘাটতিতে রয়েছে নেতানিয়াহুর বাহিনী। এমন পরিস্থিতিতে সব দিক রক্ষার জন্য যুদ্ধবিরতি ছাড়া আর কোনো উপায় নেই ইসরায়েলের সামনে। প্রায় ৩০ জন সিনিয়র জেনারেলের সমন্বয়ে গঠিত হয়েছে জেনারেল স্টাফ ফোরাম। এরাই ইসরায়েলের সামরিক নেতৃত্বের হর্তাকর্তা। এর মধ্যে আছেন সেনা, বিমান বাহিনী ও নৌবাহিনীর কমান্ডার এবং সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। সামরিক বাহিনীর এসব অফিসাররা মনে করেন যুদ্ধ থামলে সহজেই মুক্ত করা যাবে গাজায় জিম্মি ইসরায়েলিদের। সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের মনোভাব যেমনই হোক, যুদ্ধবিরতিতে রাজি নন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে এখন অভিযান থামালে ফের শক্তি সঞ্চয় করবে গাজার প্রতিরোধ যোদ্ধারা। আন্তর্জাতিক মহলের তোয়াক্কা না করে অভিযান চালানো সহ নানা সিদ্ধান্তের পর এখন থেমে গেলে তলানিতে ঠেকবে নেতানিয়াহুর গ্রহণযোগ্যতা। সামরিক বাহিনী যুদ্ধবিরতি চায় আর নেতানিয়াহু চান অভিযান চলুক। এই দোটানার ফলে দুই পক্ষের মধ্যে ক্রমাগত আরও তীব্র হতে থাকবে বিভেদের মাত্রা। চলমান যুদ্ধে মার্কিন সহায়তার পরেও কমছে ইসরায়েলের যুদ্ধাস্ত্র, দেখা দিয়েছে খুচরা যন্ত্রাংশের অভাব। জনবলের ঘাটতি অচিরেই হয়ে উঠবে বড় রকম মাথাব্যথার কারণ। গত বছর অক্টোবরে গাজার যোদ্ধাদের হামলা ঠেকাতে ব্যর্থতার কারণে সামরিক নেতৃত্বের প্রতিও দেখা দিয়েছে আস্থার সংকট। গাজার প্রতিরোধ যোদ্ধাদের সাথে যুদ্ধবিরতি করা গেলে তেল আবিবের জন্য সহজ হতে পারে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাথে চুক্তিতে পৌঁছানো। ইরান সমর্থিত সংগঠনটি জানিয়েছিল গাজা উপত্যকায় অভিযান বন্ধ করলে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা থামাবে তারা। সীমিত সেনা আর কমতে থাকা গোলাবারুদ নিয়ে দুই ফ্রন্টে একসাথে যুদ্ধ চালাতে পারবে না ইসরায়েল, বিষয়টি সম্পর্কে প্রায় নিশ্চিত দেশটির শীর্ষ জেনারেলরা। হয়তো সে কারণেই শক্তির বদলে যুদ্ধবিরতির মাধ্যমে তারা খুঁজছেন মুক্তির পথ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে লেবাননের হিজবুল্লাহ ইস্যুতে আবারও সুর নরম করলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালটন। বুধবার তিনি জানান, হিজবুল্লাহর বিরুদ্ধে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েল, তবে আলোচনার মাধ্যমে সংকট নিরসনকে অগ্রাধিকার দিতে চায় নেতানিয়াহু সরকার। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, প্রতিদিন ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর উপর হামলা চালাচ্ছে, তবে হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলা বন্ধ না করলে কঠোর পদক্ষেপ নেবে তারা। এর আগে বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর তায়ারের বাইরে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হন। কমান্ডার হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ড্রোন ও রকেট হামলা চালায়। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলবে বলে সাফ জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ। ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে ভোলে বাবার ধর্মীয় সমাবেশে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনা এখন শুধু কিভাবে দুর্ঘটনা হয়েছে তাতে আটকে নেই।
কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতোই সামনে এলো ওই ভোলে বাবা নামের স্বঘোষিত ধর্মপ্রচারকের নানা কাহিনী। কে এই ভোলে বাবা? কিভাবে ইপটিজিংয়ের দায়ে পুলিশ কনস্টেবলের চাকরি হারিয়ে জেল খেটে বেরিয়ে হয়ে উঠেছে ধর্মগুরু? তার সে কাহিনী হার মানায় সিনেমার গল্পকেও। ডেস্ক রিপোর্টে সেই গল্প জানাচ্ছেন মীর ফজলে রাব্বি। তীব্র গরমের মধ্যে চলছিল সৎসঙ্গ অনুষ্ঠান। তখন তাঁবুর ভেতরে একেবারে গলদঘর্ম অবস্থা। সৎসঙ্গ শেষ হওয়ার পরই হুড়মুড় করে বেরোতে যান ভক্তরা, আর তখনই ঘটে পদপিষ্টের ঘটনা। এমনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল ভারতের উত্তরপ্রদেশের হাথরাস এলাকা। প্রাণ হারানো এসব মানুষ গিয়েছিলেন ভোলে বাবা নামক এক কথিত ধর্মগুরুর অনুষ্ঠানে। এই ভোলে বাবা নারায়ণ সরকার হরি নামেও পরিচিত। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোলে বাবা প্রায় তার ভক্তদের কাছে দাবি করে থাকেন তিনি গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। তিনি ভক্তদের আরও বলে থাকেন, গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার সময়ই আধ্যাত্মিক চর্চায় ঝুঁকে পড়েন। সংবাদ মাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, এই ধর্মগুরুর আসল নাম সুরজ পাল। কাশগঞ্জের পাটিয়ালি বাহাদুর গ্রামের বাসিন্দা তিনি। সেখানেই রয়েছে তার মূল আশ্রম। একটা সময়ে পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করতেন তিনি। 18 বছর আগে চাকরি জীবন থেকে স্বেচ্ছায় অবসরে যান এবং বাড়ি ছেড়ে নিজ গ্রামে একটি ঝুপড়ি তৈরি করে সেখানেই থাকতে শুরু করেন। এরপর গ্রামে গ্রামে গিয়ে ঈশ্বরের নামে প্রচার শুরু করেন তিনি। ধর্মপ্রচারে গিয়ে প্রচুর টাকা অনুদান পেতে থাকেন সুরজ। সেই টাকায় জায়গায় জায়গায় সৎসঙ্গের আয়োজন করতে থাকেন তিনি। এভাবেই বাড়তে থাকে সুরজের ভক্তের সংখ্যা। ভোলে বাবা কোনো গুরুর অনুসারী নন বলে বিশ্বাস করা হয়। তার দাবি, যেসব উপদেশ তিনি দেন সেগুলো সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছ থেকে আসা। তার সৎসঙ্গ অনুষ্ঠানে অনেক সংসদ সদস্য ও বিধানসভার সদস্য যোগ দেন বলে মনে করা হয়। শুধু উত্তরপ্রদেশ নয়, রাজস্থান, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে ছড়িয়ে রয়েছে তার ভক্তের সংখ্যা। তবে এত জনপ্রিয়তার পরও গণমাধ্যম থেকে দূরে রাখা হয় বাবার সৎসঙ্গ অনুষ্ঠান। বাবার সম্পর্কে তেমন কোনো তথ্য সামনে আসে না। জানা যায়, শুরু থেকেই সাদা শার্ট প্যান্ট পরে চেয়ারে বসেই ভক্তদের প্রবচন দিতেন ভোলে বাবা। ভোলে বাবার লোকেরা গোলাপি রঙের শার্ট প্যান্ট এবং সাদা ক্যাপ পরেন। আধুনিক ধর্মীয় ব্যক্তিদের সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল থাকে, কিন্তু ভোলে বাবা এসব থেকে দূরে থাকেন। তার কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। তার অনুসারীদের দাবি, একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে নিয়ে তিনি কাজ করেন, ফলে এক বিপুল সংখ্যক মানুষের উপর তার প্রভাব রয়েছে। মঙ্গলবার হাথরাসের মুগলাগড়ি গ্রামে তাঁবু খাটিয়ে সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। গরমের মধ্যে অস্বস্তি বোধ করছিলেন ভক্তরা। ভোলে বাবার ভাষণ শেষ হতেই হুড়ুহুড়ি করে বাইরে বেরোতে গিয়ে বিপত্তি ঘটে। পদপিষ্ট হয়ে প্রাণ হারান 120 অনুসারী। এর আগে কোভিড-19 মহামারী চলাকালীন বিধিনিষেধ সত্ত্বেও প্রচুর জনসমাগমে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য বিতর্কে জড়িয়েছিলেন এই ভোলে বাবা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এবার জানবো এক ভয়াবহ মিথ্যা সামরিক অভ্যুত্থানের নাটকের গল্প। আর সেই গল্পের নায়ক বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স। প্রেসিডেন্ট হিসেবে নিজের জনপ্রিয়তা বাড়াতে সেনা অভ্যুত্থানের নাটক সাজিয়েছিলেন তিনি। 2 বার ভাবেননি নিজ স্বার্থে সেনাপ্রধানকে কুরবানি দিতেও। কিভাবে এই মিথ্যা নাটক সাজিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট? শেষ পর্যন্ত কিভাবে ফাঁস হলো তা? মীর ফজলে রাব্বির আরেকটি ডেস্ক রিপোর্ট। জনগণের চোখে ধুলো দেওয়ার এক বিরল নজির দেখল বিশ্ববাসী। প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও নিজ দেশেই জনপ্রিয়তা ছিল তলানিতে। তাই জনপ্রিয়তা ফিরিয়ে আনতে সাজালেন সামরিক অভ্যুত্থানের নাটক। নিজ ভবনে চালালেন লোক দেখানো হামলা। মাত্র 3 ঘন্টায় ব্যর্থ হল অভ্যুত্থানের চেষ্টা। গ্রেফতার হলেন সামরিক বাহিনীর প্রধান। এমনই ভয়াবহ মিথ্যে নাটক সাজানোর অভিযোগ উঠেছে বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্সের বিরুদ্ধে। কয়েকদিন আগেই দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিল দেশটির সামরিক বাহিনী। মাত্র 3 ঘন্টা স্থায়ী হওয়া ওই সেনা অভ্যুত্থানকে দমন করে দেশটির সেনাপ্রধান হুয়ান হোসে জুনিগাকে আটক করে বলিভিয়ার সরকার। তবে এবার ওই সামরিক অভ্যুত্থান নিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে, নিজের জনপ্রিয়তা ও সমর্থন বাড়াতেই নাকি সেই অভ্যুত্থানের নাটক সাজিয়েছিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্সে। আর এই অভিযোগ মোটেও মামুলি কোনো বিষয় নয়, কারণ আটক হওয়া সেনাপ্রধান জুনিগা নিজেই এই গোমর ফাঁস করেছেন।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি। প্রতিবেদনে বলা হয়, বলিভিয়ার সামরিক প্রধান জুনিগাকে সাথে নিয়ে সামরিক অভ্যুত্থানে নাটক সাজিয়েছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্সে নিজেই। জুনিগা এই পুরো ঘটনার বিষয়ে তার পরিবার ও ঘনিষ্ঠজনদের আগেই জানিয়েছিলেন। আর আটক হওয়ার পর জুনিগা বলেছেন প্রেসিডেন্ট তার সাথে বেইমানি করেছেন। হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় জেলে যাওয়ার সময় জুনিগা বলতে থাকেন, সত্য একদিন ঠিকই প্রকাশ পাবে। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে আর্সের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন বলিভিয়ার আরেক প্রভাবশালী নেতা মোরালেস। তাই এই বিতর্ক থেকে ফায়দা লুটতে চাচ্ছেন তিনিও দাবি করছেন সামরিক অভ্যুত্থানের এই নাটক সাজানো ও লোক দেখানো। তিনি বলেছেন আর্সে ছলনা করেছে, পুরো পৃথিবীকে সে বোকা বানিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করছেন প্রেসিডেন্ট লুইস আর্সে। তার ভাষ্যমতে জুনিগাকে কোনো নির্দেশনাই দেননি তিনি, কিন্তু এত সহজেই রেহাই পাচ্ছেন না আর্সে। এরই মধ্যে বিস্তর তদন্তের প্রস্তুতি নিচ্ছে বলিভিয়ার বিরোধী দলীয় আইন প্রণেতারা। গত বুধবার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন দেশটির তৎকালীন সেনাপ্রধান জুনিগা। রাজধানী লাপাজে প্রেসিডেন্টের প্রাসাদসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন ঘেরাও করে ফেলে তার অধীনে থাকা সেনা সদস্যরা। ট্যাঙ্ক দিয়ে প্রাসাদের মূল ফটক ভেঙে ফেলার চেষ্টাও করা হয়। এ সময় ভবনটির ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ওই ঘটনার কিছুক্ষণ পর সেনাপ্রধানের পদ থেকে জুনিগাকে সরিয়ে নতুন সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়। রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সংকটের সম্মুখীন বলিভিয়া। সেই সঙ্গে রয়েছে আর্সের নিজ দলের মধ্যে সমন্বয়ের অভাব। এই অবস্থায় একটি অভ্যুত্থানের গুজব আর্সের সরকারের ভঙ্গুর অবস্থানকে আরও দুর্বল করে তুলতে পারে বলে মনে করছেন অনেকেই। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। প্রায় ৭৮ বছর পর আবারও জাপানের নাগরিকদের সাথে মার্কিনীদের বর্বর ও নৃশংস আচরণের চিত্র ফাঁস হলো। এবার জাপানে থাকা মার্কিন সেনাদের বিরুদ্ধে গেল ৩ দশক ধরে একের পর এক ধর্ষণ, যৌন লাঞ্ছনা ও হত্যার অভিযোগ উঠেছে। সম্প্রতি এই তথ্য প্রকাশ হলে দেশটির সড়কে নেমে আসে জাপানের শত শত ক্ষুব্ধ নাগরিক। ১৯৪৫ সালে জাপানে পারমাণবিক হামলার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এতটা ক্ষেপে উঠল জাপানিরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন সেনাদের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও যৌন কেলেঙ্কারির তথ্য গোপন করছে সরকার। এমন অভিযোগেই মঙ্গলবার টোকিওর রাজপথে বিক্ষোভে নামে শত শত জাপানি। সম্প্রতি জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন সেনাদের হাতে 2 নারীর ধর্ষণ ও যৌন লাঞ্ছনার শিকার হওয়ার কথা জানায় সরকার। তবে এর বাইরেও ২০২৩ সালে মার্কিন সেনাদের সাথে সংশ্লিষ্ট অন্তত 5টি যৌন নিপীড়নের ঘটনা সরকার প্রকাশ্যে আনেনি বলে অনুসন্ধানী বিভিন্ন প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। মার্কিন সেনাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে এসব অভিযোগ উঠতে থাকায় ক্ষুব্ধ জাপানিরা। এ অবস্থায় ওকিনাওয়া থেকে মার্কিন ঘাঁটি প্রত্যাহারের দাবি জানাচ্ছেন অনেকে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওকিনাওয়ার গভর্নর বা সরকারকে ঠিকঠাকভাবে এসব যৌন লাঞ্ছনার কথা জানায়নি। তাহলে আগেভাগে ব্যবস্থা নিয়ে অনেক ঘটনাই ঠেকানো যেত। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর দায় নিতে হবে। পুরো জাপানে প্রায় ৫০,০০০ মার্কিন সেনা রয়েছে। এর প্রায় অর্ধেকই ওকিনাওয়ায়। সেখানেই বেশিরভাগ যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। ছাত্রী থাকা অবস্থায় আমি একবার এক উৎসব উপলক্ষে ওকিনাওয়ায় যাই। আশেপাশে মাতাল অবস্থায় অনেক মার্কিন সেনা ছিল। একজন আমাকে পেছন থেকে জাপটে ধরে ফোন নাম্বার চায়। আমি যতই নিজেকে ছাড়ানোর চেষ্টা করি, সে ততই হামলে পড়ছিল আমার উপর। বিক্ষোভকারীরা জানাচ্ছেন মার্কিন সেনাদের এমন আচরণ নতুন নয়। দশকের পর দশক ধরে এমনটা চলছে। এ ব্যাপারে সরকারের নীরব ভূমিকায় ঘোরতর আপত্তি তাদের। নারীদের যৌন লাঞ্ছনা ক্ষমার অযোগ্য। প্রথম আমি যখন এমন খবর শুনি বিশ্বাস করতে পারিনি। পরে জানতে পারি গত ৩০ বছরে এই ধরনের প্রায় ৩০টি ঘটনা ঘটেছে। এর প্রায় অর্ধেকই প্রকাশ্যে আনেনি সরকার। ওকিনাওয়ার সরকারি নথিপত্রের তথ্য মতে ১৯৭২ থেকে ২০২৩ সাল পর্যন্ত দ্বীপটিতে মার্কিন সেনা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় ৬,২০০টি অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর মধ্যে যৌন লাঞ্ছনা ও ধর্ষণ ছাড়াও আছে ডাকাতি ও হত্যার মতো অপরাধ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। নির্বাচন পূর্ব প্রথম বিতর্কের সময় ক্লান্ত থাকায় ঘুম পাচ্ছিল, এজন্যই বিতর্ক ভালো করতে পারেননি, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিপক্ষ প্রার্থীকে মোকাবেলায় বাইডেনের বাজে পারফরম্যান্সের কথা স্বীকার করেছে হোয়াইট হাউসও।
নির্বাচনী তহবিল সংগ্রহের একটি আয়োজনে বাইডেন বলেন, বিদেশে সফর শেষে দেশে ফিরে বিতর্কে অংশ নেওয়ায় দীর্ঘ বিমান ভ্রমণের ক্লান্তি কাটেনি, তাই ঘুম ঘুম ভাব থাকায় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সাথে বাকযুদ্ধে ভালো করতে পারেননি তিনি। সমর্থকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, এটি তার অজুহাত নয়, ব্যাখ্যা। টেলিভিশন বিতর্কে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের তুলনায় অনেক দুর্বল যুক্তি প্রদর্শন করায় দলের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন 81 বছর বয়সী এই বাইডেন। এমন অবস্থায় জোরালো হয়েছে তার প্রার্থিতা প্রত্যাহারের দাবি। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা। জবাবে প্রেস সেক্রেটারি জ্যা পিয়েরে বলেন, যা হয়েছে তা দেশবাসী দেখেছে। প্রেসিডেন্টও ব্যাখ্যা দিয়েছেন। প্রার্থী হিসেবে বাইডেনের শারীরিক সক্ষমতার প্রশ্নে জানানো হয়, তার স্বাস্থ্য পরীক্ষার ফলাফল নিয়মিত প্রকাশ করা হচ্ছে। ফৌজদারি মামলায় আংশিক দায়মুক্তির রেশ না কাটতেই ঘুষ দেওয়ার আরেক মামলায় রায় পেছানোর সুখবর পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রায় ঘোষণা হবে 11 জুলাইয়ের পরিবর্তে 18 সেপ্টেম্বর। একে দায়মুক্তির সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। আদালতের এই সিদ্ধান্তে আগামী 15 জুলাই শুরু হতে যাওয়া রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রার্থী ঘোষণার পথে অস্বস্তিকর বাধা দূর হলো। নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্প। বলেছেন, এর ফলে তার পেছনে কথা বলার প্রবণতা থামবে। নিউ ইয়র্কের ম্যানহাটন আদালত থেকে জানানো হয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারক জোয়ান মার্চান। 10 জুলাইয়ের মধ্যে ট্রাম্পের আইনজীবীকে লিখিত আবেদন আদালতে উত্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। 24 জুলাই ওই আর্জির উপর শুনানি হবে। কর ফাঁকি দিতে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসের সাথে শারীরিক সম্পর্কের তথ্য গোপনে ঘুষ দেওয়ার মামলায় গত 30 মে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ঘুষের $1,30,000 দেওয়ার স্বীকারোক্তি দিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা মাইকেল কোহেন। অভিযোগ অস্বীকার করে একে নিতান্তই ব্যক্তিগত বিষয় বলেছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধে উস্কানিদাতা হিসেবে চীনকে জড়াতে ন্যাটো যে চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছে বেইজিং। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ন্যাটোর উচিত অন্যদের উপর দায় না চাপিয়ে ইউক্রেন যুদ্ধে নিজেদের ভূমিকা খতিয়ে দেখা। ন্যাটোকে নিজেদের স্বার্থ ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে চীন। হিজল জুবাইরের রিপোর্টে বিস্তারিত। যতই দিন গড়াচ্ছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈশ্বিক বিভাজন বাড়ছে। বিশ্ব নেতারা একে অন্যের ওপর এ যুদ্ধের দায় চাপানোর চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে সম্প্রতি যুদ্ধের অন্যতম মদতদাতা হিসেবে নতুন করে চীনকে জড়ানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো। কয়েকদিন আগে জাপানের সংবাদ মাধ্যম ইয়োমিউরিকে দেয়া এক সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, চীনের আচরণ ন্যাটোর মূল্যবোধ, স্বার্থ ও নিরাপত্তা পরিপন্থী। ইউক্রেন যুদ্ধে এগিয়ে থাকতে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন বানানোর অত্যাধুনিক প্রযুক্তি নিচ্ছে রাশিয়া। এর মধ্য দিয়ে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে দেখা দেয়া সবচেয়ে বড় সংঘাতে মদত দিচ্ছে। স্টলটেনবার্গের এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে বেইজিং। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অন্যদের ঘাড়ে দায় না চাপিয়ে ন্যাটোর উচিত ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলোর দিকে চোখ ফেরানো। একই সাথে ইউরোপ ও সারা বিশ্বের শান্তির জন্য নিজেরা আসলে কি ভূমিকা রেখেছে তাও খতিয়ে দেখা উচিত তাদের। আমরা আসলে জানি না ন্যাটোর মূল্যবোধ কি। যদি তাদের উদ্দেশ্য হয় সংঘাত বা লড়াই উস্কে দেয়া, আদর্শিক বিভাজন থাকলেই উত্তেজনা সৃষ্টি করা, তবে আমরা তাতে সম্মত নই। অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে বেইজিংয়ের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র নীতিকে বিকৃতভাবে উপস্থাপন করে ন্যাটোই বরং প্রতিনিয়ত বিভিন্ন সংকট সৃষ্টির চেষ্টা করছে। চীনের স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে তারা গুরুতর এক হুমকি। সংবাদ সম্মেলনে চীন বরাবরই রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে আগ্রহী বলে জানান মুখপাত্র। সেই লক্ষ্য পূরণে সব পক্ষকে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার আহ্বান দেশটির। হিজল জুবায়ের, বাংলা ভিশন। দক্ষিণ গাজার খান ইউনুসে নতুন দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে গাজার একাধিক স্থানে বহু মানুষ হতাহত হয়। দেইর আল বালা শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 12 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজা ইস্যুতে ইসরায়েলি সরকার এবং সেনাবাহিনীর মধ্যে মতপার্থক্য ইতিমধ্যে নানা পন্থায় বেরিয়ে আসতে শুরু করেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দক্ষিণ গাজার খান ইউনিসে নতুন দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম বলছে, সেদিন গাজার একাধিক স্থানে বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর অস্ত্রাগার সহ আবাসিক এলাকা এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিনি এক সূত্রের বরাত দিয়ে চায়না সেন্ট্রাল টেলিভিশন বলছে, মধ্য গাজার দেইর আল বালা শহরে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 12 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজায় চলমান অভিযানের মধ্যে ইসরায়েলি সরকার এবং সেনাবাহিনীর মধ্যেকার বিভক্তি প্রকাশ্যে বেরিয়ে আসছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি নিবন্ধের বিষয়ে বিবৃতি জারি করে নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু, যেখানে বেশ কয়েকজন বেনামী ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, ইসরায়েল নিজেদের সব লক্ষ্য অর্জন না করেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছতে ইচ্ছুক, কারণ যুদ্ধবিরতি আটক ব্যক্তিদের মুক্তির সর্বোত্তম উপায় বলে মনে করছেন তারা। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি খণ্ডন করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল নিজেদের সব লক্ষ্য অর্জন করলে যুদ্ধ শেষ হবে। গত 24 ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 25 জন নিহত এবং 81 জন আহত হয়েছেন। গাজা উপত্যকায় এ পর্যন্ত ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে 37,925 জনে পৌঁছেছে। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন 87,100 জনেরও বেশি মানুষ। ইফাত জাহান, বাংলাভিশন। ফ্রান্সের দ্বিতীয় দফা পার্লামেন্ট নির্বাচনে মুসলিম আর অভিবাসী বিদ্বেষী কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালির জয় ঠেকাতে প্রতিপক্ষ দলের ভোট কাটাকাটি থামাতে প্রার্থিতা প্রত্যাহার করেছেন শতাধিক প্রার্থী। গত রবিবার প্রথম পর্বের নির্বাচনে মেরিন লে পের ন্যাশনাল র্যালি 33.2% ভোটের শীর্ষস্থান দখল করে। এতে প্রথমবার ক্ষমতায় যাওয়ার রাস্তা তৈরি হয় কট্টর ডানপন্থীদের। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী এনসেম্বল অ্যালায়েন্স 21% ভোট নিয়ে তৃতীয় স্থান, আর 28.1% ভোটে কট্টরপন্থী বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট দ্বিতীয় অবস্থানে থাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আগামী 7 জুলাই হবে দ্বিতীয় পর্বের ভোট। এমন পরিস্থিতিতে কট্টর ডানপন্থী বিরোধী ভোটের জোয়ার বাড়াতে আর ভোট নষ্ট না হওয়ার আশঙ্কা দূর করতে দ্বিতীয় পর্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন 2 শতাধিক প্রার্থী। এদের বেশিরভাগই মধ্যপন্থী ও কট্টর বামপন্থী দলের নেতা। রিপাবলিকান ফ্রন্ট নামে কট্টর ডানপন্থীর বিরোধী জোট গঠনের বিষয়েও আলোচনা চলছে। বুথ ফেরত জরিপে বলা হয়েছে 577 আসনের জাতীয় পরিষদে 250 থেকে 300 আসন পেতে পারে ন্যাশনাল র্যালি, যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 289টি আসন। গত কয়েকদিনে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে চীন। দেশটির আনহুই প্রদেশে ভারী বৃষ্টিপাতে প্রায় 8,11,000 স্থানীয় বাসিন্দা দুর্ভোগে রয়েছে। বন্যার কারণে ইতিমধ্যে প্রায় 1,95,000 বাসিন্দা অঞ্চলটি ত্যাগ করতে বাধ্য হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বন্যায় ভেসে যাচ্ছে চীন। বেশ কয়েকদিন ধরে দেশটিতে ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এর বাসিন্দারা। পূর্ব চীনের আনহুই প্রদেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আনহুইতে ভারী বর্ষণে প্রভাবিত হয়েছে প্রায় 8,11,000 স্থানীয় বাসিন্দা। প্রদেশটির রাজধানী হেফেইতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় ইতোমধ্যে প্রায় 1,95,000 বাসিন্দা অঞ্চলটি ত্যাগ করেছেন। ভারী বৃষ্টির কারণে নদীর পানির স্তর বেড়ে আবাসিক এলাকাগুলোতে পানি ঢুকে পড়েছে। এতে নদী তীরবর্তী অঞ্চলে পানি উপচে আবাসিক ভবনগুলোর একতলা তলিয়ে যায়। ঘটনার পর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। জমে থাকা পানি নিষ্কাশনেও নেওয়া হয় ব্যবস্থা। ভারী বৃষ্টিপাতে আশেপাশের এলাকার বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হয়। জলাবদ্ধতা এবং বিদ্যুৎ বিপর্যয়েরও সম্মুখীন হয় এসব বাসিন্দা। অঞ্চলগুলোতে বৈদ্যুতিক লাইন মেরামতে কাজ করছে বিদ্যুৎ সরবরাহ বিভাগ। 22 জুন থেকে আনকিং শহরের সুসং অঞ্চলে ভারী বর্ষণে প্রায় 666 হেক্টর ধানি জমিতে পানি ঢুকে ফসল নষ্ট হয়েছে। এসব পানি নিষ্কাশনের জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় দপ্তরগুলো। জমে থাকা পানি পাম্প করতে এবং টানা 24 ঘণ্টায় কাজ অব্যাহত রাখতে ড্রেনেজ সিস্টেমের অভ্যন্তরে 1,500 মিটার দীর্ঘ বৈদ্যুতিক লাইন স্থাপনে 2 দিন ধরে কাজ করছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।